সেদিন বিকেলে লতাকে নিয়ে প্রিয় ঘুরতে বের হয়। উদ্দেশ্যহীনভাবে হাঁটাহাঁটি শুধু। তাতেই যেন লতা খুশি। প্রিয়র এক বাহু চেপে ধরে টুকটুক করে হেঁটে বেড়াচ্ছিল রাস্তার পর রাস্তা। চলতে চলতে লতা হুমড়ি খেয়ে পড়তে নেয়। প্রিয় লতার সামনে হাত পেতে লতাকে সামলায়। উঠে দাঁড়িয়ে চুলগুলো কানের গোড়ায় গুজে লতা কাগজে কিছু একটা লিখে প্রিয়কে দেয়। সেখানে লেখা, ভাইবোন হলেও তো একজন আরেকজনের হাত ধরে ঘুরে বেড়ায়, সেখানে আমরা তো স্বামী স্ত্রী। আমি ঠিকভাবে তো একটু হাঁটতেও পারি না, আমার হাতটা ধরলে কি হয়? লতার লেখায় অভিমান। প্রিয় লতার দিকে সরু চোখে তাকিয়ে কাটা কাটা গলায় বলে, আমরা স্বামী স্ত্রী? মানিস তুই এটা? সে অপ্রসন্ন বোধ করল। প্রিয়র দিকে একটা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। প্রিয় বুঝল লতার খারাপ লেগেছে কথাটা। বলল, আচ্ছা বাদ দে, আসলে তোর হাত তো ধরাই যায়। কত মেয়ের হাত ধরি, তোর হাত ধরা আর এমন কি? প্রিয় হাত এগিয়ে লতার এক হাত নিজের মুঠোয় নেয়। কিন্তু লতা ঝটকা মেরে হাত সরিয়ে নেয়। প্রিয় অবাক হয়ে বলল, কি? লতা আবার কাগজে লিখল, আমার হাত ধরতে হবে না ভাইয়া। সে কি? এই মাত্র না বললি হাত ধরতে? বলেছিলাম, কিন্তু তোমার কথা শুনে এখন আর ইচ্ছে করছে না। প্রিয় ভ্রু কুঁচকে বলল, কি এমন বললাম? লতা এক নজর প্রিয়র দিকে তাকিয়ে কাগজে লিখে, কিছু না। প্রিয় রেগে গেল। ধমক মেরে বলল, মজা নিচ্ছিস আমার সাথে? এই বললি হাত ধরতে, আবার এখন বলিস হাত ধরতে না। মানেটা কি? অন্য সময় হলে লতা প্রচুর ভয় পেত প্রিয়র ধমকে, কিন্তু এখন একটুও ভয় পেল না। উল্টো অগ্নি চোখে গটগট করে লিখল, যে হাতে অন্য মেয়েদের ছোঁয়া সে হাত ধরার কোনো শখ আমার নেই। কথাটা শুনে প্রিয় দুষ্টু হাসি হাসে। লতা মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকায়। প্রিয় রিনরিনে গলায় বলে, জেলাস? লতা মুখ ঝামটা মারে। কাগজে লিখে, নো। প্রিয় হাসল। বলে, আমার হাত কি সরকারি নাকি যে যার ইচ্ছা হবে সেই এসে ধরবে? আর আমি কি প্লেবয় টাইপ নাকি? আমি তো মজা করছিলাম রে চালকুমড়া। লতা আর চোখে তাকায় প্রিয়র দিকে। লিখল, সত্যি? প্রিয় হ্যাঁ বলতে গিয়েও বলল না। মাথায় দুষ্টু বুদ্ধিরা ঘুরপাক খাচ্ছে। আর একটু জ্বালিয়ে নেওয়া যায় মেয়েটাকে, তাই না? লতার পাশ ঘেঁষে দাঁড়িয়ে লতার ডান হাত তুলে নিয়ে হাতের এপাশ ওপাশ ভালো করে পর্যবেক্ষণ করে প্রিয় বলে, আমি তো তোর হাত ধরা থেকে বাঁচতে চাই, এই জন্য ওসব মিথ্যে বাহানা করলাম। তোর হাত ধরে এত দ্রুত মরার শখ নাই আমার। লতা কপাল কুঁচকায়। দ্রুত লিখে, আমার হাত ধরলে তুমি কেন মরে যাবা? প্রিয় হা হুতাশের গলায় বলে, তোর হাতে কি ময়লা রে চালকুমড়া? এ হাত ধরলে আমার হাতে ময়লা আসবে, চর্মরোগ হবে আমার। খাওয়ার সাথে পেটে গেলে নির্ঘাত পেট খারাপ বাঁধব। অবস্থা খারাপ হলে মৃত্যুও হতে পারে। বুঝিস না? গাধি। লতা হতবিহব্বল। সামান্য একটু হাত ধরলে সে কিনা মরে যাবে। প্রিয় আহাজারি করে বলে উঠল, মাবুদ কি বউ ঘরে দিল আ? হাতেও ময়লা। না জানি আরো কোথায় কোথায় ময়লা আছে ওর। তারপর লতার দিকে তাকিয়ে আচমকা প্রশ্ন করে, কচুর লতি রে, তুই কি ময়লার ডাস্টবিন? এত ময়লা তোর শরীরের চিপায় চুপায় নিয়ে ঘুরিস কেন? রাগে রিরি করে কাঁপছে লতার গা। ছেলেটা এত বদ কেন? কি মজা পায় তাকে জ্বালিয়ে এত?
লতার শরীরে আচমকা একটা জোর চলে আসে। অসুরের শক্তি। সে উল্টো ঘুরে গটগট করে বাড়ির দিকে হাঁটা ধরে। মনে মনে বিড়বিড় করে, তোমার পাতলা পায়খানা হোক প্রিয় ভাইয়া, একদম তরল, পানির থেকেও পাতলা। বাথরুমেই পড়ে থাকা লাগে যেন 3 দিক। হুহ, অসভ্য। লতার যাওয়ার দিকে তাকিয়ে প্রিয় হাসল। জোরে জোরে শব্দ করে বলল, এখন তো একাই হাঁটতে পারছিস, আমাকে দেখলে যত সব ভং ধরিস তাই না? ওসবে কাজ হবে না। আমি তোর উপর পটব না রে কচুরলতি। কেটে যায় অনেক দিন। লতা এখন পুরোপুরি সুস্থ, কথাও বলতে পারে আগের মতো, হাঁটতেও পারে। এই নিয়েও প্রিয়র মাথা ব্যথার অন্ত নেই। এই তো কাল রাতে লতা বিছানা গুছাচ্ছিল শুবে বলে প্রিয় এসে তাকে বলে, তোর শরীর একদম সুস্থ? লতা বিছানা ঝাড়ছিল তখন। বলল, হ্যাঁ। প্রিয় কতক্ষণ লতার দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা, অ্যাক্সিডেন্টটার সময় তুই কি মাথায় হেলমেট লাগিয়েছিলি, নাকি স্টিলের ড্রেস পরা ছিলি? লতা কাজ থামায়, প্রিয়র দিকে বিস্মিত চোখে তাকিয়ে বলল, ওসব কেন পরা থাকবো আজব? বাট ক্যান? জিগাও। না মানে, এত দ্রুত কেমনে যে সুস্থ হলি? সেটাই ভাবতেছি। আরও কয়েকদিন অসুস্থ থাকতি ভালো হতো না বল? আমাদের বাংলাদেশের মেডিকেল সায়েন্স অনেক দূর এগিয়ে গেছে রে, বুঝলি? লতা হতভম্ব। কোনো মতে বলল, আমি সুস্থ হয়েছি দেখে তুমি খুশি না? প্রিয় বিছানায় বসে ইনোসেন্ট গলায় বলে, আরে না না, সেটা না রে ছাগলি। মানে বুঝাচ্ছি যে তুই যদি আরও কয়েকদিন অসুস্থ থাকতি সবাই তোকে আরও সেবা করত, আদরে রাখত। বুঝিস না? ধুর, তুই কিচ্ছু বুঝিস না। প্রিয় উঠে চলে যায়। তার যাওয়ার দিকে পাগলের মতো চেয়ে থাকে লতা। নিজেকে বোকা বোকা লাগছে তার। বারবার মনে হল, এত দ্রুত সুস্থ হয়ে সে কি পাপ করল। লিয়া বড্ড উচাটন মনে বসে আছে। চোখ বারবার ঘুরছে এদিক ওদিক। লোকটার আজকে আসার কথা। এতদিন লোনলি বয় আইডি তার সাথে অনেক চ্যাট করেছে লিয়া। বারবার জানার চেষ্টা করেছে কে এই ছেলে যে লিয়াকে আগাগোড়া বেশ ভালো করেই চেনে। অবশেষে আজকে লোকটি রাজি হয়েছে দেখা করার জন্য। ধানমন্ডি লেক পারে আসতে বলেছে লিয়াকে। লিয়া এসেছে। ঠিক সময়ের আরও আগে এসেছে। অপেক্ষার প্রহর যেন কাটছে না। অনেক প্রশ্ন, অনেক রহস্য, অনেক জটলা মনের ভিতর। সব কিছুর শেষ আজকেই হতে চলল কি? লিয়া পেছনে ঘুরে তাকায়। উচ্চতায় প্রায় 6 ফিট, শ্যামলা অথচ সুন্দর, লম্বা এলোথেলো চুল, থুতনিতে মেয়েদের মতো একটা তিল গাঁথা। গেজ দাঁত ঝিলিক মারছে প্রশস্ত ঠোঁটের আড়ালে। সব মিলিয়ে সুদর্শন তো বলাই চলে। লিয়া হা করে তাকিয়ে রয় অনেকক্ষণ। তারপর নিজেকে ধাতস্থ করে বলে, আপনি? লোনলি বয়। লিয়ার মুগ্ধ অনুভূতি তরতর করে কেটে গেল। সে লাফিয়ে দাঁড়ায়। গমগমে গলায় বলল, ও আপনিই সেই, যার কারণে আমার এতদিনের রাতের ঘুম হারাম হয়ে গেছে। লোকটি হাসে। দুষ্টুমি ভরা হাসি। বলে, কেন আমার উপর ক্রাশ খেয়েছেন নাকি প্রেমে পড়েছেন যে আমার কারণে আপনার রাতের ঘুম হারাম হবে? লিয়া অগ্নি চোখে তার দিকে তাকায়। পারলে এখনই ড্রাগনের মতো চোখ দিয়ে আগুন ছুঁড়ে ভস্ম করে দেয় ওকে। লোকটি একটু পিছিয়ে গিয়ে মিনমিনে স্বরে বলল, রিল্যাক্স, আমি মজা করছিলাম। আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ জোক। বাজখাই গলায় বলল লিয়া। লোকটি বলল, ওকে সরি।
আই অ্যাপোলোজাই। লিয়া কিছু বলল না। বেঞ্চে বসে পড়ে আবার তার সামনে গিয়ে লোকটি বলে, আমি কি আপনার পাশে বসব? লিয়া মাথা ঝুঁকিয়ে সম্মতি প্রকাশ করে। লোকটি ভয় ভয় বসে তার পাশে। লিয়া যে খুব ক্ষেপে আছে তার উপর, তা সে স্পষ্ট বুঝতে পারে। বসে বলল, আমি আসলে আপনাকে চিনি একটা। লিয়া মাঝপথে প্রশ্ন করে, কি নাম আপনার? লোকটি একটু চুপ করে বলে, আশ্বিন। আশ্বিন? লিয়া আবার প্রশ্ন করে। আশ্বিন বলে, হুম। ওকে আশ্বিন। সো টেল মি নাও যে আমার সম্পর্কে কিভাবে কি জানলেন আপনি? এন্ড কি সিক্রেট জানেন আমার ব্যাপারে? আশ্বিন একটা লম্বা দম নিয়ে বলা শুরু করে, আপনার বান্ধবী রিথিয়ার বড় ভাই আমি। তার থেকেই আপনার সম্পর্কে শোনা জানা। আপনাদের অনেক গ্রুপ ফটোও দেখেছি। সো আপনাকে চিনতাম। এরপর বাংলাদেশে আসার পর একদিন রেস্টুরেন্টে আপনাকে একটা ছেলের সাথে দেখি। সত্যি কথা বলতে, আমি আপনাকে লাইক করতাম, তাই আমি ভাবলাম যে সে আপনার বয়ফ্রেন্ড কিনা। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে না, সে আপনার বয়ফ্রেন্ড না, তবে আপনি সেই ছেলেকে ভালোবাসেন। কিন্তু ছেলেটা আপনার বড় বোনের বয়ফ্রেন্ড ছিল। এখনো সেই ছেলে আপনার বোনকে চায়, অনেক চায়। আর তাই? লিয়া বলল, তাই? আশ্বিন পৈশাচিক হাসি হেসে বলল, আর তাই আপনি আপনার বোনের অ্যাক্সিডেন্ট করিয়েছেন যেন রোহানকে আপনি পান আজীবনের জন্য। কিন্তু দুর্ভাগ্যলতা আপু তো এখনো বেঁচে আছে। লিয়া বিস্ময়ে হতবাক। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না তার। আশ্বিন হেসে বলল, এখন যদি এই খবর আপনার বাড়ির লোকের কাছে চলে যায়, কেমন হবে মিস লিয়া? লিয়া কঠোর দৃষ্টিতে আশ্বিনের দিকে তাকাল। রাগে মাথার রগ খাড়া হয়ে গেছে তার। বলল, কি সব আবোলতাবোল বলছেন আপনি? আশ্বিন হাসল। পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও ওপেন করে লিয়ার সামনে ধরল। সেখানে লিয়া কাউকে একখাম ভর্তি টাকা তুলে দিচ্ছে। টাকা দিয়ে লোকটিকে বলল, আপুর গাড়ি তো চিনই। আসলেই ধাক্কা মারবে একদম সামনে থেকে। বাঁচা চাই না ওর, মৃত্যু চাই আমি, বুঝেছ? লোকটি পৈশাচিক হাসি হেসে বলে, আপনি চিন্তা করবেন না ম্যাম। চাওয়ার অধিক টাকা পেয়েছি, কাজ হয়ে যাবে। ভিডিও শেষ। আশ্বিন ফোন পকেটে ভরল। লিয়ার ঘর্মাক্ত মুখের দিকে তাকিয়ে ফিচেল গলায় বলল, চিনতে পারছেন ভিডিওটা? লিয়া কাপা কাপা গলায় বলল, আপনি কোথায় পেয়েছেন এসব? আশ্বিন আকাশের দিকে তাকিয়ে আনমনা ভঙ্গিতে বলল, কোথায় পেয়েছি? কোথায় পেয়েছি? স্বপ্নে পেয়েছি, স্বপ্নে। লিয়ার দিকে তাকিয়ে সবগুলো দাঁত বের করে চওড়া হাসি হাসল। সেই হাসি লিয়ার শরীরে আগুন জ্বালায়। লিয়া বলিষ্ঠ গলায় বলল, এসব ফেক, এসব মিথ্যে। আপনি ফটোশপ দিয়ে এসব বানিয়েছেন। আশ্বিন অবিশ্বাস্য গলায় বলল, এত বড় প্রুফ দেখার পরেও আপনি বলছেন এটা মিথ্যা? লিয়া নিশ্চুপ। কি বলবে সে? জীবনেও ভাবতে পারেনি এভাবে তার সিক্রেট কারো সামনে চলে আসবে, তাও অচেনা একজন। লিয়া ঘামছে, প্রচুর ঘামছে। কথা জড়িয়ে যাচ্ছে সব, এলোমেলো লাগছে সবকিছু। আশ্বিন লিয়ার অবস্থা দেখে আবারও হাসল, ভরসার গলায় বলে, আহা, এত ভয় পাওয়ার কি আছে লিয়া? আমি কাউকে বলবো না এই সিক্রেটের কথা। লিয়া আশ্বিনের দিকে তাকায়। তার চোখ দিয়ে বিস্ময় আবার রাগ, দুটোই ঝরছে। কোনো মতে বলল, আমাকে আপনি করে বলুন, তুমি করে না। আশ্বিন আবার হাসে।
লিয়া বিরক্তির গলায় বলে, একটু কিছুতেই দাঁতের ফার্মেসি বের করেন কেন? বিরক্তিকর। কথাটা শুনেও আশ্বিন হাসল। লিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আশ্বিন বলে, হবু বউকে আবার কিসের আপনি? লিয়া অতিদ্রুততার সাথে আশ্বিনের দিকে তাকায়। তার চোখ থেকে প্রশ্ন ঝরে পড়ছে। দৃঢ় কণ্ঠে লিয়া বলে, কে আপনার বউ? কেন তুমি? আশ্বিনের স্বাভাবিক গলা। লিয়া এবার রেগে উঠে দাঁড়ায়। বাজখাই গলায় বলে, ফাইজলামি লাগাইছেন? আশ্বিন লিয়ার হাত ধরে তাকে বসায়। লিয়া এতে আরও অবাক। লোকটার এত সাহস! আশ্বিন নম্র গলায় বলে, আমি তোমাকে অনেক লাইক করি লিয়া। তোমাকে বিয়ে করতে চাই। আর তোমার এই প্রস্তাবে রাজি হতেই হবে। লিয়া উপহাস্য হাসি হেসে বলে, না রাজি হলে? তোমার সিক্রেট পাবলিক হয়ে যাবে। খুনের দায় জেলেও যেতে পারো। লিয়া নিস্তব্ধ, নীরব। তার নীরবতা আশ্বিনের মুখে শান্তির হাসি ফুটায়। লিয়ার ইচ্ছে করছে এখনই একটা ছুরি দিয়ে কুচি কুচি করে ফেলুক আশ্বিনকে। লিয়া শান্ত গলায় বলল, ব্ল্যাকমেইল করছেন? ধরে নাও তাই। ব্ল্যাকমেইল করে বিয়ে করলেন না হয়, কিন্তু সেখানে কি পাবেন আমার ভালোবাসা? আশ্বিন আচমকা লিয়ার হাতজোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমার একার ভালোবাসার ভাণ্ডারে যে ভালোবাসা জমা আছে সেটাই অনেক লিয়া। তাই দিয়েই আমাদের সংসার চলে যাবে। তুমি জাস্ট রাজি হও। প্রমিস করছি, এই সিক্রেটের কথা আর কেউ জানবে না। সবাই লতার অ্যাক্সিডেন্টটাকে অ্যাক্সিডেন্টই জানবে। লিয়া একটা তীব্র দীর্ঘশ্বাস ফেলে। নিয়তি তাকে কোথা থেকে কোথায় এনে দাঁড় করালো। যেই রোহানকে পাওয়ার জন্য এত বড় স্টেপ নেওয়া, নিজের আপন বোনকে খুন করাতে চাওয়া, সেই রোহানকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে হবে এখন, তাও তারই মর্জিতে। কি আজব, কি তাজ্জব নিয়তির খেলা! লিয়া ছোট কণ্ঠে বলল, ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে রাজি। ঢেকুর তুলতে তুলতে বিছানায় আসলো লতা। দুপুরের খাওয়াটা একটু বেশিই হয়ে গেল আজ তার। সবেমাত্র পিঠটা বিছানায় লেগিয়েছে অমনি প্রিয়র গলা। লতাকে ডাকছে। লতার উঠতে ইচ্ছা করল না। শুয়ে থেকেই চেঁচিয়ে জবাব দিল, কি? লতা এদিক আয়। আয় বলছি। প্রিয়র গলার স্বরে বোঝা গেল সে ভীষণ রাগ। লতা দ্রুত উঠে বসে। তারপর ডাইনিং টেবিলের দিকে ছুটল। প্রিয়কে উদ্দেশ্য করে বলে, কি হইছে? প্রিয় দায়সারাভাবে বলল, প্লেটে ডাল দে। লতা ভ্রু কুচকায়। বলে, একটু ডাল বাড়ার জন্য তুমি আমায় এভাবে হন্য হয়ে ডাকলে? ডাকছি তো। লতা অভিমান করে। বলে, একটু শুইলাম আর তুমি এমনভাবে ডাকলে। প্রিয় গলা খাক করে বলে, তোর শোয়ার থেকে আমার ডাল বাড়া বেশি ইম্পর্ট্যান্ট। খুব গুরুত্বপূর্ণ, বুঝেছিস? প্রধানমন্ত্রীর কাছে থাকলেও তোকে যদি ডাল বাড়ার জন্য ডাকি, তোর আসতে হবে। ডোনাল্ড ট্রাম্পের মিটিংয়ের থেকেও আমার ডাল বাড়া বেশি গুরুত্বপূর্ণ। লতা হা হয়ে রয়। কোথায় প্রধানমন্ত্রী, কোথায় ডোনাল্ড ট্রাম্প, আর কোথায় ডাল বাড়া? লতা ডালের বাটির দিকে কতক্ষণ চেয়ে রয়। প্রিয় ধমকে বলল, কিরে ডাল বার? কি ভাবিস? লতা প্রিয়র পাতে ডাল বাড়তে বাড়তে বলে, ভাবছিলাম তোমার যদি ডাল বাড়া এতই জরুরি হয় তবে তার জন্য বুয়াকে ডাকলেও পারতে। বা একটা সেক্রেটারি রেখে নাও যে তোমার জন্য ডাল রাঁধবে, ডাল বাড়বে। প্রিয় গজরাতে গজরাতে উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে। বলে, এত বড় কথা? আমার জন্য কিনা ডাল বাড়বে কাজের বুয়া অথবা সেক্রেটারি? খাবই না তোর ডাল বাড়া ভাত।
গ্লাসের সমস্ত পানি ভাতের পাতে ছুঁড়ো মেরে প্রিয় গটগট করে চলে যায়। লতা বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ়। কলিং বেল বাজতেই রিথিয়া চেঁচিয়ে বলল, ভাইয়া এসেছে রে। রিথিয়া দরজা খুলে দেয়। কালো বুট জুতা পায়ে আশ্বিন ভেতরে ঢুকল। আশ্বিনকে দেখামাত্রই হৃদির চোখ জুড়ে মুগ্ধতা ছেয়ে যায়। কি সুদর্শন পুরুষ! হৃদির মুখ হা হয়ে যায়। সে আগাগোড়া আশ্বিনকে দেখছে। আশ্বিন ভ্রু কপাল কুঁচকে রিথিয়াকে বিড়বিড় করে বলল, কে রে? রিথিয়া জবাব দেয়, হৃদি। কিছুদিন হলো কানাডা থেকে গ্র্যাজুয়েট করে ফিরল। আমার চাইল্ডহুড ফ্রেন্ড। আশ্বিন হৃদির দিকে সোজা চোখে তাকাতেই হৃদি থতমত খায়। দ্রুত চোখ নামিয়ে নিল নিচে। খুব অপ্রস্তুত লাগল নিজেকে। রিথিয়া এগিয়ে এসে হৃদির পাশে বসে বলে, হৃদি মিট মাই ব্রো আশ্বিন। মাস দুয়েক আছে জার্মানি থেকে এমবিএ করে আসলো। প্রফেশনাল ডক্টর। হৃদি অপ্রস্তুতভাবেই আলগা হাসি হেসে আশ্বিনের দিকে তাকিয়ে বলল, আসসালামু ওয়ালাইকুম ভাইয়া। আশ্বিন কাট কাট গলায় বলে, ওয়ালাইকুম আসসালাম। তারপর হনহন করে ভেতরের রুমের দিকে চলে যায়। হৃদি আহত হয়। যত সুন্দর ছেলে ততই রূঢ় আচরণ। রিথিয়া পরিবেশ স্বাভাবিক করতে হেসে বলে, ডোন্ট মাইন্ড ইয়ার। ভাইয়া একটু এমনি। হৃদি উত্তর না দিয়ে স্বাভাবিক হাসি হাসল, কিন্তু মনে মনে বলল, এই রূঢ় ম্যানকে কিভাবে হাজবেন্ড হয় সেই টেকনিক খাটানোর মেয়ে আমি হৃদি। ফোনটা অনবরত বেজেই চলেছে। রোহান শেষমেশ বিরক্ত হয়ে ফাইলটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে ফোন ধরে বলল, হ্যালো। ওপাশ থেকে চৈতি আদরমাখা গলায় বলে, বাবাই এখনো রাগ মায়ের উপর? রোহান নিশ্চুপ। চৈতি কয়েক সেকেন্ড বিরতি নিয়ে আবার বলল, হ্যালো। কথা বলছো না যে বাবাই? রোহান তার স্বরে বলে, কেন ফোন দিয়েছ? কি বলবে? চৈতি একটা দীর্ঘশ্বাস ফেলে। বিনা অপরাধে একমাত্র ছেলেটা কেমনটাই না করছে তার সাথে। কথা ঘুরিয়ে বলে, হৃদি নাকি এসেছে? রোহান অবাক হয়ে বলল, কে বলেছে? কেউ বলেনি। সেদিন সুপার মার্কেটে দেখেছি হৃদিকে। আমি বাহির দিয়ে গাড়ি করে যাচ্ছিলাম। রোহান একটু থেমে বলে, না, হৃদি আসেনি। হয়তো হৃদির মতো কাউকে দেখেছ। চৈতি হাসল, বলল, সন্তান এসেছে। সেটাও মায়ের থেকে লুকোচ্ছ। আমি কি এতই খারাপ মা? রোহান এই প্রশ্নের উত্তর দিতে স্বাচ্ছন্দ্যবোধ করল না। বলে, মিটিং এ যাব। রাখছি। ফোন কেটে দেয় সাথে সাথে। চৈতির বুক চিরে কয়েক মন ভারী একটা দীর্ঘশ্বাস পিছলে পড়ে। রোহান ফোন রাখতেই হৃদি কেবিনে ঢুকে বলল, ভাইয়া আয়া। রোহান হাসল। ভাঙা ভাঙাভাবে ডাকতে হৃদির এখনো ভালো লাগে? রোহান বলে, কই ছিলি এতক্ষণ বাদরনি? হৃদি দুইটা চেয়ার একত্র করে বসে, একটায় বসে আরেকটায় পা তুলে দেয়। আয়েশি ভঙ্গিতে বসে বলল, আর বলো না। কত বছর পর বাংলাদেশে এলাম। আমার কিছু চেলা পেলা ছিল না ছোটবেলার? দেখা করে এলাম তাদের সাথে। ওরা কি যে খুশি আমাকে পেয়ে জানো। রোহান ভ্রু উঁচিয়ে হাসে। প্রশ্ন করে, কাদের বাসায় ছিলি? রিথিয়াদের। রোহান কিছুক্ষণ কিছু একটা মনে করার চেষ্টা করে বলে, চিনলাম না রে। হৃদি চেয়ারে হেলান দিয়ে বসা ছিল। এবার টেবিলের দিকে ঝুঁকে বলল, চিনবে কিভাবে? ও কি তোমার ফ্রেন্ড নাকি তোমার সাথে ওর যোগাযোগ ছিল যে চিনবা? রোহান দায়সারাভাবে বলে, তাও তো ঠিক।
কিন্তু তোদের কি যোগাযোগ ছিল? তো আবার কি? ফেসবুকে ডেইলি কথা বলতাম ওর সাথে। ওহ আচ্ছা। রোহান টেবিল থেকে আবার ফাইলটা কুড়িয়ে নেয়। একটু পরেই একটা জরুরি মিটিং আছে তার। সেটারই প্রস্তুতি নিচ্ছে এখন। হৃদি কতক্ষণ তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ বলল, ভাইয়া তুমি কাউকে ভালোবাসো না? রোহান চমকে হৃদির দিকে তাকায়। হৃদি আবার বলে, হ্যাঁ বাসো তো। আমি কানাডা থাকতে বলেছিলে না? একটা মেয়ের কথা। লতা নাম। ওর কি খবর? রোহান নিশ্চুপ। হৃদি তারা লাগায়। কি ভাইয়া? বলো না। রোহান ধমক মারে। জ্বালাস না তো। কাজ করতে দে। হৃদি উঠে রোহানের পাশে এসে দাঁড়ায়। জেদি গলায় বলে, আগে বলো তারপর ঝালানো বন্ধ করব। তোমাকে লতার ব্যাপারে জিজ্ঞেস করলেই তুমি এড়িয়ে যাও। কেন? এমনি। ওর ব্যাপারে আমার কথা বলতে ভালো লাগে না। হৃদি বিস্মিত গলায় বলে, ও মা, সে কি কথা? তোমাদের কি এখন সম্পর্ক নেই ভাইয়া? রোহান উত্তর দিল না। ব্যস্ত ভঙ্গিতে ফাইলের মধ্যে মুখ গুজে। হৃদি ফাইলটা টেনে সরায়। ছুঁড়ে মারে অন্যদিকে। বলল, ডোন্ট হাইড। বলো কি হইছে? রোহান উদাসীভাবে উত্তর দেয়, আমাদের আর সম্পর্ক নেই। ওর অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। হৃদি চোখ কপালে তুলে বলে, হোয়াট? তুমি আমাকে মেয়েটার ব্যাপারে যতটুকু বলেছ তাতে বোঝা যায় মেয়েটা তোমাকে খুব ভালোবাসত। তুমিও বাসতে। আর তোমার তো টাকা পয়সার কোনো কমতি নেই ভাইয়া। তাহলে কেমনে কি? রোহান ফিচেল গলায় বলে, আম্মু লতাকে পছন্দ করত না। কেন তা জানি না। আম্মু সবসময় লতাকে খুন করতে চাইত। শুধু আমার জন্য পারত না। লতার ফ্যামিলি এই ভয় ওকে আমার সাথে থাকতে দিল না। অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। হৃদি রোহানের সামনে এসে আকাশভরা বিস্ময় নিয়ে বলে, কি বলছো তুমি? আম্মু খুন করতে চাইতো? রোহান এই কথার জবাব না দিয়ে হৃদির দুহাত নিজের হাতের মুঠোয় পুরে বলে, জানিস হৃদি তবুও মা ওকে ছাড়ল না। তুই দেশে আসার আগে লতার অ্যাক্সিডেন্ট হয়। গোপনে খবর পেয়েছি এই অ্যাক্সিডেন্টের পেছনে মায়ের হাত আছে। হৃদি চমকিত। গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না তার। রোহান বলে চলে, তবে মায়ের বিরুদ্ধে কোনো প্রমাণ এখনো পাইনি। পেলে আমি উনাকে জেলে পুরে ছাড়ব। এন্ড আই মিন ইট হৃদি। রোহানের চোখে ক্রোধের আগুন জ্বলছে। হৃদি তার থেকে একটু দূরে সরে এসে বলে, লতা কেমন আছে এখন? সুস্থ। হৃদি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক ভালো। হুম। মাশফিক আসে। কুর্নিশ করে বলে, স্যার এভরিওয়ান হ্যাজ কাম। মিটিং শুরু করবেন না? রোহান উঠে দাঁড়াতে দাঁড়াতে হৃদিকে বলে, বাসায় চলে যা গাড়ি নিয়ে। আমার ফিরতে লেট হবে আজ। হৃদি মাথা নাড়িয়ে বলে, আচ্ছা আচ্ছা। আর শুনো ভাইয়া, একদম কষ্ট পেও না। তোমার জন্য আরো ভালো একটা বউ আমি দেখব। আমি খুঁজে বের করব। রোহান কথাটা শুনে ভ্রু কুঁচকায়। হৃদির মাথায় গাঁটটা মেরে বলে, আমার আগে তোর বিয়ে দিতে হবে। সো আমার চিন্তা বাদ দে। চলি। রোহান চলে যায়। হৃদি বিড়বিড় করে স্বগতোক্তি করল, আমার জন্য আমিই খুঁজে নিয়েছি ভাইয়া। তোমার চিন্তা করতে হবে না। ঘুমন্ত অবস্থায় লিয়া শুনতে পায় দরজায় ধরাম ধরাম করাঘাত। লিয়া চওড়া মেজাজে উঠে বসল। দরজা খুলে বাজখাই গলায় বলল, কি সমস্যা তোমার? বাসায় ডাকাত পড়ছে যে এমনে দরজা টাকাইতাছ?
ঘুমাইতেও দিবা না নাকি? আফসানা চৌধুরী কানে হাত চেপে বলেন। আস্তে বল না লিয়া, এত জোরে বলতে হয়? কানের পর্দা ফেটে গেলে? যাক ফেটে। আফসানা বুঝেন লিয়ার মেজাজ প্রচুর গরম আছে। গরমের উত্তাপও পাচ্ছে সে আধো আধো। বললেন, জামাই বাবাজি এসেছে, তাই ডাকছিলাম। লিয়া হতচকিত। বলে, জামাইটা কে আবার? আফসানা চৌধুরী মুখ বাঁকিয়ে বলেন, ঢং করিস তাই না? তবে যা করেছিস একদম ভালো করেছিস। রোহানের মতো ছেলে তোর একদম যোগ্য ছিল না। এর বদলে এখন যাকে পছন্দ করেছিস সে কিন্তু বেশ সুন্দর, আবার ডাক্তারও। লিয়া কড়া গলায় বলে, উফ মা, হেয়ালি না করে বলবে যে কার কথা বলছো? আমার কথা বলছে শোনা। লিয়া দেখে আশ্বিন এদিকেই আসছে। তাকে দেখে লিয়ার পিলে চমকে গেল। মুখ দিয়ে অস্ফুটভাবে বলল, আপনি? আশ্বিন আফসানার পাশে দাঁড়িয়ে মুখে হাসি ফুটিয়ে বলে, আমিই বলেছিলাম আমার ব্যাপারে না জানাতে, তাই জানাইনি আপনাদের। এখন সঠিক সময় দেখে আমি নিজেই এলাম বিয়ের প্রস্তাব নিয়ে। আফসানা বলেন, বেশ করেছ বাবা, নয়তো জানতেই পারতাম না এত ভালো একটা ছেলে আমাদের হাতে আছে। যাক গে সেসব, তোমার বাবা মা? বাবা নেই, মা আছে। আমি আগে আসলাম, সে কাল পরশু পাকাপাকিভাবে প্রস্তাব নিয়ে আসবে। আফসানা খুশিতে গদগদ। রোহান নামক আপদটা তার দুটো মেয়ের জীবন থেকেই সরল শেষমেশ। সে বলল, রাতে কিন্তু খেয়ে যাবে বাবা, আমি রান্না বসাই, তোমরা যাও গল্প করো। লিয়া আফসানাকে থামাল। ঝাঝালো কণ্ঠে বলে, চেনা নেই, জানা নেই, আসলো আর হুট করে বিয়ের প্রস্তাব দিল, আর তুমিও রাজি হয়ে গেলা। কেমন মা তুমি? আফসানা চৌধুরী দুই ভ্রু কুচকালেন। সন্দেহের গলায় বলেন, মানে কি? তুই একে চিনিস না? লিয়া কিছু বলতে নেওয়ার আগেই আশ্বিন বলে, আন্টি আপনার মেয়ে সেই রাগী। একটু কথা কাটাকাটি হয়েছিল ফোনে, আর তার জন্য আমাকে চিনছেই না দেখুন। আফসানা লিয়ার থুতনিতে হাত রেখে বলে, সম্পর্কে একটু মান অভিমান হবেই বুঝলি। সব ঠিক করে নে নিজেদের মধ্যে। আমি যাই, রান্না বসাই। আফসানা চলে যান। লিয়া হতভম্ব হয়ে কড়া দৃষ্টিতে আশ্বিনের দিকে তাকিয়ে রয়। মেজাজ 100তে 100 তার। পারলে এখনই পানি ছাড়া চিবিয়ে খায় এই বদটাকে। আশ্বিন সেই রাগী দৃষ্টি একদম উপেক্ষা করে। লিয়াকে ঠেলে লিয়ার রুমে ঢুকল। এদিক ওদিক ঘুরে ঘুরে দেখে বলে, তোমার রুম তো অনেক পরিষ্কার, তাহলে মনটা এত অপরিষ্কার কেন? লিয়ার মাথায় রাগ দপদপ করছে, তবুও শান্তভাবে বলল, আপনি এখানে কেন? আমি তো একটা প্রশ্ন করলাম, উত্তর দাও। লিয়া একটু থেমে আবার শান্ত গলাতেই বলে, আপনি এখানে কেন? আশ্বিন এগিয়ে এসে লিয়ার মুখোমুখি দাঁড়ায়। বলল, ভীষণ একরোখা তুমি। আসলাম মন চাইল তাই। আমার বাসা চিনলেন কিভাবে? আশ্বিন হেসে বলে, উফ বোকা, এখনো বুঝো না যে তোমার ব্যাপারে সমস্ত কিছু জানা আমার। কোথায় থাকো, কোথায় যাও সবকিছু। লিয়া কর্কশ অথচ শান্তভাবে বলল, ও জানলে তো ভালোই। তাহলে এখন বেরিয়ে যান। আশ্বিন এক ভ্রু উঁচিয়ে বলে, শুনলে না আন্টি রাতে খেয়ে যেতে বলেছে। লিয়া এবার কঠোর স্বরে বলে, জাস্ট গোখাওয়ার মায়েরে। আশ্বিন তার হাত দিয়ে লিয়ার মুখ চেপে ধরে। বলে, এই চুপ চুপ, গালাগালি করে না। তুমি না ভালো মেয়ে? লিয়া আশ্বিনের হাতে কামড় বসায়, অনেক জোরে। আশ্বিন হাত সরিয়ে নেয়।
হাতে কামড়ের দাগ স্পষ্ট। লাল হয়ে আছে জায়গাটা। লিয়ার দিকে অবিশ্বাস্য চোখে তাকায়। বলে, আগের জনমে কুকুর ছিলা নাকি? এমনে কেউ কাউকে কামড়ায়? মায়া দয়া নাই মনে? লিয়া চিৎকার করে বলে, না নাই। তুই যাবি কিনা বল। আশ্বিন ভরকে যায়। আপনি থেকে সোজা তুই। নিম্নসুরে বলে, লিয়া সোনাটা, আসতে বলো। তোমার মা শুনুক। আই ডোন্ট কেয়ার। জাস্ট গো, না হলে দাঁতের সাথে সাথে আমার হাতও চলবে এবার। আশ্বিন কাচুমাচু হয়ে বলল, যাচ্ছি। গডপাগল মেয়ে। বাইর হ বলতাছি। আশ্বিন বেরিয়ে যায় রুম থেকে। লিয়া ধরাম করে দরজা আটকে দেয়। আফসানা দৌড়ে আসেন। আশ্বিনকে উদ্দেশ্য করে বলেন, কি হইছে বাবা? লিয়ার রাগ ভাঙেনি? আশ্বিন আলগা হাসি হেসে বলল, না আন্টি। আফসানা দরজার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, দিন দিন মেয়েটা রাক্ষসের মতো হচ্ছে। সে যাই হোক, তুমি খেয়ে যাবে কিন্তু। আশ্বিন ভয়ার্ত চোখে বলে, আজ না আন্টি। লিয়ার তো রাগ ভাঙেনি, কিন্তু এখানে থাকলে আমার ঠ্যাং ভাঙবে শিওর। অন্য আরেকদিন আসব। আফসানা একটু হতাশ হয়। সে ইউটিউবে একটা নতুন খাবারের রেসিপি দেখছিল। ভেবেছিল আশ্বিনকে আজ সেটাই খাওয়াবে বানিয়ে, কিন্তু লিয়ার জন্য সব ভেস্তে গেল। মন খারাপ করেই আফসানা বলে, আচ্ছা আজ যাও, তবে আরেকদিন আসবে শিওর। আশ্বিন মুখে প্রশস্ত হাসি ফুটিয়ে বলল, হুম শিওর আসবো আন্টি। আসি। আশ্বিন চলে যায়। আফসানা চৌধুরী খুশি মনে রুমে ফিরে আসেন। আসিফ চৌধুরী বাসায় ফিরলেই তাকে জানাতে হবে একটা সোনার টুকরো ছেলে পেয়েছে তারা। লতা ফোনে কথা বলছিল আফসানার সাথে। আশ্বিন নামক ছেলেটার ব্যাপারে শুনে লতার মনে একটা সুখের পরশ বয়ে যায়। যতই হোক, নিজের এক্সকে ছোট বোনের জামাই হিসেবে দেখার মতো বড় কষ্ট দুনিয়াতে বুঝি দ্বিতীয়টি নেই। প্রিয় রুমে ঢুকল। লতা ফোন রাখে। প্রিয় বিছানায় চ্যাংদোলা হয়ে বসে সন্দেহের গলায় বলে, কার সাথে এত ফুটুর ফুটুর করিস রে ফোনে? লিয়া কপাল কুঁচকে বলে, আম্মু ফোন দি। কার সাথে কথা বলি আমি এছাড়া? বলতেও পারিস। লতা এগিয়ে এসে রোহানের পাশে বসে শান্ত গলাতে বলে, নিশ্চয়ই ভাবছ রোহানের কথা, তাই না? ভাবছ তার সাথে আমার এখনো কথা হয়, তাই না? প্রিয় লতার মুখের দিকে তাকায় কথাটা শুনে। লতা মিষ্টি করে হেসে বলল, বিশ্বাস করো ভাইয়া, রোহানের সাথে আর কথা হয় না আমার। আমি এখন বিবাহিত আফটার অল। প্রিয় চোখ বড় বড় করে বলে, তার মানে তুই মানিস আমাদের বিয়েটা? লতা থমকাল। অন্যদিকে মুখ ঘুরিয়ে ছোট্ট করে বলে, হু মানি। তাহলে চল দাম্পত্য জীবন শুরু করি। লতা চমকে প্রিয়র দিকে তাকায়। কি বলল প্রিয় এটা? প্রথম 2 মিনিট লতার মাথায় কথাটা খালি ঘুরপাক খেতে থাকে। যেই মাত্র কথাটার অর্থ লতা বোঝে, লজ্জায় নতজানু হয়ে পড়ে। প্রিয় লতার অবস্থা দেখে হাসে। উঠে শার্টের বোতাম খুলতে খুলতে গান গায়, মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে। লতা বরফের মতো জমে তার জায়গায় বসে রয়। প্রিয় তার সামনে উদাম। ইস! লতার শরীরের পশম কাটা কাটা। প্রিয় তার দিকে এগিয়ে আসে ধীরে ধীরে। লতা চোখ বন্ধ করে ফেলে লজ্জায়। মন বলছে, লতারে মাটি খুঁড়ে ঢুকে যা। লতাও মনে প্রাণে চাইছে, ধরণী ফাঁকা হয়ে যাক এবং তাকে নিজের মধ্যে ঢুকিয়ে নিক এখনই। ধূপ করে কিছু পড়ার শব্দে লতা নড়ে ওঠে। চোখ খুলে তাকায়। কোথায় প্রিয় ভাইয়া?
পাশ ফিরে দেখে তারই পাশে বিছানায় ধোপাত করে শুয়ে কাইত। লতা মৃদু হাসল। ছেলেটা কত দ্রুত ঘুমায়। কোমরে হাত গুজে ঢুলে ঢুলে আয়নায় নিজেকে দেখছে হৃদি। কতক্ষণ ডান ভ্রুটা উচকায়, কতক্ষণ বাম ভ্রুটা উচকায়। গভীর মনোযোগ দিয়ে নিজেকে পর্যবেক্ষণ করে যাচ্ছে সে। রোহান অফিস থেকে ফিরে হৃদির রুমে ঢুকল। হৃদিকে এভাবে গভীর মনোযোগে তাকিয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার? কি দেখছি সায়নায়? হৃদি চমকালো, পেছনে ফিরে রোহানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বলে, ভাইয়া একটু বলে কয়তো আসবা? এভাবে হুট করে এসে আমাকে ভয় পাইয়ে দিছ। রোহান হাসল। বলে, ভিতুর ডিম। হৃদি রোহানের দিকে মুখোমুখিভাবে তাকিয়ে মুখ ভেঙচাল। রোহান বলে, কি দেখছিলি আয়নায়? হৃদি বুক ফুলিয়ে গর্ব গর্ব ভাব নিয়ে বলল, নিজেকে। দেখিস না কত সুন্দর আমি। নিজের সৌন্দর্য নিজেই উপভোগ করছিলাম ব্রো। রোহান নাকমুখ কুকড়ে বলে, সুন্দর না ছাই। দিন দিন মোটা হয়ে যাচ্ছিস, একদম ভাল্লুকের মতো। এই দেখ। রোহান দুহাত সামান্য উঁচু করে মুখ গাল ফুলিয়ে ভাল্লুকের মতো হয়ে দেখায় হৃদিকে। হৃদি ক্ষেপল। এগিয়ে আসে হাতে ফ্লাওয়ার ভাস নিয়ে। অগ্নিকণ্ঠে বলে, আমি মোটারে রাক্ষস? দাঁড়া দেখাচ্ছি মোটারা কিভাবে মানুষকে পিষে ফেলতে পারে। রোহান দৌড় লাগায়। হৃদিও পেছনে পেছনে ছুটল। দু ভাই বোন পুরো বাসা দৌড়ে বেড়ায়। একসময় রোহান হাঁপিয়ে উঠে। এক জায়গায় দাঁড়িয়ে হাঁসফাঁস করতে করতে বলে, উফ বাবা থামো। সরি সরি সরি। তুই মোটা না, আমি মোটা। হইছে। হৃদিও হাঁপায়। মুখ বাঁকিয়ে বলে, হাওয়া ফুরায় গেছে। হ। বাব্বা। রোহান ওখানেই মেঝেতে বসে পড়ে। হৃদিও তার পাশে বসে রোহানের গায়ে ঠেস দিয়ে। দুজন জিরিয়ে নেয় খানিকক্ষণ। হঠাৎ হৃদি বলল, একটা দারুণ আইডিয়া পেয়েছি ভাইয়া। চল আজকে ছাদে মাদুর পেতে ডিনার করি। আইডিয়াটা রোহানের মনে ধরে। হৃদির চুলগুলোয় হাত বুলাতে বুলাতে বলে, চল। বিশাল ছাদের একপাশটা গাছগাছালিতে ভরা। ঘাস থেকে শুরু করে বড় আমগাছ, ঘাসফুল থেকে শুরু করে বিদেশি অর্কিড, সব ধরনের গাছে সাজানো বাগানটি। ফুলের কড়া গন্ধে চারিদিক মোহনীয়। ঝিঝি পোকার দলও ঘাপটি মেরে একটা জায়গায় একনাগারে ঝিঝি ডাক তুলে যাচ্ছে। আকাশে বড় চাঁদ, ঝিলমিল তারকারাজি, সব মিলিয়ে অসাধারণ পরিবেশ। হৃদি মাদুর বিছায়। তার উপর খাবার সাজাতে সাজাতে বলল, আমার মনে হচ্ছে যে আমি কোনো জঙ্গলে পিকনিক করতে আসছি। রোহান বলল, আমারও সেরকম ফিলিংস হচ্ছে বুঝলি। চলো না ভাইয়া, কোথাও ঘুরে আসি। কই যাবি? যেখানে পাহাড়, সমুদ্র, মেঘ, শীতল বাতাস সব থাকবে সুখ। রোহান কিছু একটা ভেবে বলল, সামনে আমার বিজনেসের কাজের অফ আছে। তখন কোথাও ঘুরে আসবনি তোকে নিয়ে। এমনিতেও বাংলাদেশের অনেক কিছুই তোর অচেনা, অজানা। হৃদি খাবার খেতে খেতে বলল, হুম। আচ্ছা কতদিনের অফ? এই ধর 20-25 দিনের মতো। ও। এরপর দুজনে চুপচাপ। মুগ্ধ পরিবেশের মুগ্ধতা কুড়াতে কুড়াতে খাওয়া সারছে দুজন। হঠাৎ হৃদি বলে, তাহলে ঘোরার প্ল্যান ক্যান্সেল। অনেক লম্বা টাইম অফ আছে তোমার, এই ফাঁকে তোমার বিয়ে দিব আমি। রোহান থতমত খায় কথাটা শুনে। ভাত মস্তকে উঠে গিয়ে খক কাশি শুরু হয়। নাক দিয়ে ঝোল হয়ে পানি বের হচ্ছে রোহানের। চোখ লাল, পানি টলমল। বিচ্ছিরি অবস্থা। হৃদি পানি এগিয়ে দেয় রোহানের দিকে।
রোহানের মাথায় ঠিক মাঝবরাবর ছোট ছোট চাটি মারে হাত দিয়ে। একটা সময় রোহানের কাশি কমে আসে। নিজেকে ধাতস্থ করে রোহান বলল, তর হইছেটা কি কত? খালি বিয়া বিয়া বিয়া। আমার বিয়ে নিয়ে এত মাথা ব্যথা কেন তোর? হৃদি দুভ্রু কুচকে বলল, তো আর কার মাথা ব্যথা থাকব? আফটার অল আমি তোমার বোন। আমি করব না বিয়া। কেন? ছ্যাঁকা খাইছ তাই? রোহান উত্তর না দিয়ে উদ্বেগ ভরা চোখে হৃদির দিকে তাকিয়ে রইল। হৃদি মুখ বাঁকিয়ে বলল, আর তো কেউ ছ্যাঁকা খায় নাই ইহলোকে, তাই না? তুমি একাই খাইছ যেন। আমি কিচ্ছু জানি না। তুমি বিয়ে করবা, আর খুব দ্রুতই করবা। ব্যাস। রোহান ও একরোখা কণ্ঠে বলে, করব না। বুড়ো হয়ে যাবা পড়ে। কেউ মেয়ে দিবে না তখন। আমি তো বিয়েই করব না। তাতে জোয়ান থাকি বা বুড়ো হই। হৃদি চেঁচিয়ে বলল, ভাইয়া। রোহানও চেঁচিয়ে উত্তর দেয়, কি? হৃদি গরম চোখে রোহানের দিকে তাকিয়ে বলে, তুমি বিয়ে করবা। রোহান দৃঢ় কণ্ঠে বলে, না। হৃদি একটু দমল। একটা দীর্ঘশ্বাস ফেলে ইনোসেন্ট গলায় বলে, আমার জন্যে হলেও তোমাকে বিয়ে করতে হবে। করবা না? রোহান হতবাক। চকিত হয়ে বলে, কি হইছে রে? বলবি? আমার বিয়ে করা নিয়ে এত উতলা হয়ে গেছিস কেন? হৃদি শব্দ করে একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে বলে, কারণ তুমি বিয়ে না করলে আমি কেমনে করি? আমি কি বিয়ে করে তোমাকে একা রেখে শ্বশুরবাড়ি যেতে পারি বলো? রোহান আবার বিষম খায়। কোনো মতে বলে, তুই তোর বিয়ের জন্য আমাকে বিয়ে করাতে চাইছিস? হৃদি লাজুক সুরে বলল, হু। রোহান ভ্যাবলার মতো কতক্ষণ হৃদির দিকে তাকিয়ে রয়। তারপর বলে, মনে হচ্ছে আমার বোন কারো প্রেমে পড়েছে। হৃদি কথাটা শুনে আরো লজ্জা পায়। ভাতের প্লেটে আঁকিবুকি করে। রোহান হেসে বলে, কে সে? হৃদি নিচু গলায় বলে, আশ্বিন নাম। রিথিয়ার বড় ভাই। ডাক্তার। রোহান খুশিতে আটখানা। ভাত রেখে হৃদির দিকে সরে বয়। বাম হাতে হৃদির থুতনি ধরে বলে, খুব পছন্দ হয়েছে বুঝি ছেলেটাকে? হৃদি সম্মতিসূচক মাথা নাড়ে। রোহান বলে, আমি নিজে তার সাথে তোর বিয়ের ব্যাপারে কথা বলবো। আমার বিয়ে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। হৃদির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। উদ্বেগ ধরা গলায় বলল, না ভাইয়া, তুমি তাকে কিছুই বলবে না এখন? রোহান অবাক হয়ে বলে, কেন? কারণ সে জানেই না যে আমি তাকে পছন্দ করি। আগে আমি তাকে বলবো আমার মনের কথা, তারপর তুমি তাকে বলিও। রোহান মৃদু হেসে বলে, বেশ। আমার বোন যা চায় তাই করব। আশ্বিন একটার পর একটা ফোন করে যাচ্ছে লিয়ার নাম্বারে। লিয়ার ফোনটা ভো ভো শব্দ তুলে আবার থেমে যায়। লিয়ার ঘুম ছুটে গেল। ফোন হাতে নিয়ে দেখে অপরিচিত নাম্বার। লিয়া নাম্বারটায় কল করে। একবার রিং পড়তেই আশ্বিন ধরল। হ্যালো, কে? লিয়ার ঘুম জড়ানো কণ্ঠ। আহ! তোমার ঘুমে ভেজা কণ্ঠে কি এক মাদকতা লিয়া! আশ্বিনের গলা পেয়ে লিয়া দ্রুত ফোন কেটে দেয়। আশ্বিন আবার কল করল। লিয়া ধরল না। ফোন বন্ধ করে রাখে রাগে। কি এক উটকো ঝামেলা এসে গলায় বাঁধল তার। সিলিংয়ের দিকে তাকিয়ে আনমনা হয়ে শুয়ে রয় লিয়া। মাথায় অনেক ভাবনা, চোখের সামনে অনেক ভাষা ভাষা স্মৃতি। যেখানে লতার সাথে ছোটবেলা থেকে কাটানো মুহূর্তগুলোও ভাসছে। আবার লতাকে খুন করাতে চেয়ে সেই লোকটিকে টাকা দেওয়ার স্মৃতিটাও ভাসছে অস্পষ্টভাবে। লিয়ার চোখের কিনারা ঘেঁষে পানি গড়িয়ে পড়ে।
ভালোবাসা কি অদ্ভুত! ভালোবাসা মানুষকে ভালো বানাতে পারে, আবার মানুষকে অমানুষ বানাতে পারে। আর লিয়া অমানুষী হয়ে গেল তার ভালোবাসার জন্য। হয়তো এজন্যেই আশ্বিনকে পাঠিয়েছে উপরওয়ালা লিয়ার শাস্তিস্বরূপ। মানুষ যতই খেলা জানুক না কেন, আসল খেলোয়াড় তো উপরে বসে থাকা ওই মালিক। লতার চোখে ঘুম নেই। ঘুম যেন হাওয়াই মিঠাইয়ের মতো উবে গেছে তার। সে বিছানায় হেলান দিয়ে বসে আছে। ঘরে আলো বলতে লাল ড্রিমলাইটের মৃদু আলো। সেই আলোতেও প্রিয়কে দেখা যাচ্ছে স্পষ্ট। প্রিয়র গায়ে কাঁথা জড়ানো থাকলেও লতার চোখে বারবার প্রিয়র উদাম শরীরটাই ভাসছে। লতা দুহাতে মুখ ঢেকে নেয়। এ কি হচ্ছে তার? কেমন একটা ঘোর ঘোর লাগছে। উফ! লতা উঠে বেকনিতে এসে দাঁড়ায়। আজ শীত কম। বাহিরে হালকা কুয়াশার চাদর। লতা সেই কুয়াশা ভেদ করে দূরই আকাশকালো সবুজ প্রকৃতির দিকে চোখ রাখে। তার মনে পড়ে যায় সেদিনের কথা। হালকা হলুদ রঙের সোয়েটার পরে লতা প্রিয়দের বাড়ি বেড়াতে এসেছিল। সেবার লতা ক্লাস 7-এ। প্রিয় তখন কলেজের গণ্ডিতে পা রেখেছে। লতা সেবার মনে প্রাণে ঠিক করে নিয়েছিল সে প্রিয়কে বলবে যে, প্রিয় ভাইয়া, তোমার উপর আমি হেব্বি ক্রাশ খাইছি। আমার সব বান্ধবীদের বয়ফ্রেন্ড আছে, তুমি আমার বয়ফ্রেন্ড হবা? বিকেলে প্রিয় ছাদে উঠে। সবার চোখ লুকিয়ে লতাও ওঠে। কেমন একটা চোর চোর ফিল হচ্ছিল লতার, যেন কিছু একটা চুরি করতে যাচ্ছে সে। প্রিয় ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়েছিল। হাতে ফোন, ফোনে গেমস। প্রিয় খেলায় ব্যস্ত। লতা আলগোছে তার পাশে এসে দাঁড়ায়। চুপ করে অনেকক্ষণ যাবৎ। একসময় প্রিয়ই বলল, কিরে কিছু বলবি? লতা অস্ফুটভাবে বলল, হু। বল। প্রিয়র মনোযোগ তখনও ফোনের ভেতরেই। লতার বুক ভেঙে কান্না পায়। সে আজ তার সবচেয়ে দামি সোয়েটার পরে আসলো, চুলে একঝুঁটি। যেই দেখেছে, বলেছে লতাকে খুব সুন্দর দেখাচ্ছে। ফুপ্পি, ফুপা, মা, ওদের বাসার কাজের মেয়েটাও বলেছে। অথচ প্রিয় কেন বলল না? এমনকি ওর দিকে তাকাচ্ছে না পর্যন্ত। লতা ইনিয়ে বিনিয়ে, খুব সাহস নিয়ে নিচু কণ্ঠে বলল, আম্মায় কেমন লাগছে দেখতে? ভাইয়া। কথাটা শুনে প্রিয় ভ্রু কুঁচকে তাকালো লতার দিকে। এমনভাবে যেন লতা খুব বাজে কিছু একটা বলে ফেলেছে। লতা ভয়ে চোখ নিচে নামিয়ে রাখে। বুঝতে পারে প্রিয় তার দিকে একঘরে তাকিয়ে আছে। লতা হালকা হালকা লজ্জাও পায়। চোখ তুলে প্রিয়র দিকে তাকায়। প্রিয় মুখ বাঁকিয়ে বলে, পাতলা পায়খানা কালারের সোয়েটার কই পাইছিস? তরল হলুদ গুয়ের মতো লাগছে তোকে দেখতে। শুনেছিস? জ্বালাস না, নিচে যা। লতা আহাম্মক। কি বলল এটা? পাতলা গু। ইয়াক। লতার প্রচুর বমি পায়। সাথে পায় কান্না। নাক ফুলে আটি হয়ে যায়। গাল হয় লাল। চোখে পানির জোয়ার লেগেছে। লতা গটগট করে নিচে নেমে আসে। সেদিন প্রতিজ্ঞা করে নিজেকে নিজে, এই বদ, বাজে, শুয়োর ছেলেটার উপর সে যত ক্রাশ খেয়েছিল সব বমি করে ফেলে দিবে। বাসায় এসে সত্যি সত্যি গড়গড় করে বমি করে দেয় লতা। লতা কল্পনা থেকে বাস্তবে আসে শীতের দমকে। বারান্দার দরজা আটকে দিয়ে আবার বিছানায় এসে শোয়ে। মুখে চওড়া হাসি। কেন জানো ভীষণ সুখ সুখ লাগছে তার। তাহলে কি সেই বদ, বাজে, শুয়োর ছেলেটার উপর আবার গাদা গাদা ক্রাশ খেতে চলল লতা? একটা পেলব রৌদ্রোচ্ছল নতুন সকাল। শীত থাকলেও রোদ মামা ছড়িয়ে পড়েছে সকাল সকালই। লতার বন্ধ চোখ খুলে গেল। আড়মোড়া ভেঙে পাশ ফিরে শেখে প্রিয় নেই।
লতা খাটে উঠে বসে প্রিয় যে জায়গায় শুয়েছিল সেখানে আলতো হাতে স্পর্শ করল। তারপর মুখে হাসি নিয়ে ফ্রেশ হতে চলে যায়। রুম থেকে বের হয়ে ডাইনিং রুমের দিকে এগোতেই লতার চোখজোড়া সন্দিহান হয়ে উঠল। একগাদা মেয়েতে ডাইনিং টেবিল ঠাসা। প্রিয়ও আছে সেখানে। সবার সাথে তাল মিলিয়ে গাল ভরে হাসছে। হাসতে হাসতে এক একজনের উপর গড়িয়ে পড়ছে, লুটোপুটি খাচ্ছে। ছি! লতার মেজাজ অন্তরিক্ষে চড়ল। গোমরা মুখে ওদের কাছে গিয়ে দাঁড়াতেই প্রিয় বলে, কিরে কচুরলতি, গুড মর্নিং। লতা মিয়ে যাওয়া মুখে বলে, মর্নিং। প্রিয় সবাইকে উদ্দেশ্য করে বলে, গার্লফ্রেন্ড গণ, মিট উইথ মাই উইরা আয়া জুইরা বৈশা বউ। প্রিয়র কথার ভঙ্গিমা দেখে মেয়েগুলো হেসে কুটি কুটি। হাসতে হাসতেই লতাকে উদ্দেশ্য করে সবাই একস্বরে বলে উঠল, হাই। লতা সেই হাইয়ের জবাব না দিয়ে প্রিয়কে তাক করে প্রশ্ন ছুড়ে দেয়, উইরা আয়সা জুইরা বসা মানে? প্রিয় পরোটা খাচ্ছিল। মুখ ভর্তি পরোটা নিয়েই গমগম স্বরে বলল, মানে এই যে তুই হুট কইরা আমারে বিয়া কইরা আমার গলায় ঝুইলা পড়ছস সেটা বুঝাইতাছি। প্রিয়র গমগমে স্বর বেশ ফানি শোনায়। মেয়েদের মধ্যে আবার হাসির রোল পড়ে। এরা যেন খালি হাসতেই এসেছে এখানে, এমন একটা অবস্থা। লতা দাঁত কামড়ায়। কিছু একটা বলতে নেওয়ার আগেই সাথী আহসান এগিয়ে আসেন। তাকে দেখে মেয়েরা সকলে উঠে দাঁড়ায়। একত্র গলায় বলে, আসসালামু ওয়ালাইকুম আন্টি। সাথী আহসান খানিক হেসে জবাব দেন সালামের। লতাকে উদ্দেশ্য করে বলেন, বৌমা এরা প্রিয়র বান্ধবী। তোমাকে দেখার জন্যেই এসেছে। যাও তো মা, তোমার হাতে চা খাইয়ে দেখিও দাও তুমি কত গুণবতী। লতা ভ্যাবাচ্যাকা খায়। চা তো সবাই বানাতে পারে। সেও পারে, শুধু বেশি মজা করে বানাতে পারে না, এই যা। লতা কাচুমাচু হয়ে উত্তর করল, জি আম্মু। তারপর প্রিয়র দিকে চোরা চোখে তাকায়। প্রিয় তখন একটা মেয়ের হাত দেখে কি সব অদ্ভুত ভবিষ্যৎবাণী করছে। লতার নাকের পাঠা ফুলে যায়। বান্ধবী তাই বলে কি এভাবে ঢলে ঢলে পড়তে হবে? হাত ধরে হাত দেখতে হবে। দূরত্ব বজায় রেখে কি বান্ধবী পাতানো যায় না? লতার জিদ লাগে। সে গট গট করে হেঁটে রান্নাঘরে আসল। চুলোয় গরম পানি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর মাথায় নানান চিন্তারা ঘুরপাক খাচ্ছে। এমন কেন হচ্ছে তার সাথে? কয়েকদিন ধরেই সে প্রিয়র সবকিছুতে মুগ্ধতা খুঁজে পায়। নিজের অজান্তেই নিজের সত্তা প্রিয়র হাতে তুলে দেওয়ার জন্য তার মনটা আকুপাকু করতে থাকে সারাক্ষণ। আবার এখন অন্য কারো সাথে প্রিয়কে দেখে হিংসে হচ্ছে খুব। ভেতরটা জ্বলে যাচ্ছে কেমন জানি। কিসের এত প্রতিহিংসা তার? আর কেনই বা হচ্ছে? লতা একটা প্রশ্নেরও উত্তর খুঁজে পেল না। গরম পানি উবলে যায়। লতা চায়ের পাতা ছেড়ে দেয়। তারপর আবার ভানবায় ডুবে যায়। এত কিছু প্রশ্নের উত্তর সে জানে না, জানতেও চায় না। কিন্তু সে এতটুকু জানে, প্রিয়কে টাইট দিতে হবে। শাস্তি দিতে হবে। প্রিয়কে ভালোবাসুক আর নাইবা বাসুক, প্রিয় তার বর। এবং বরকে কিভাবে আগলে রাখতে হবে, লতা তা জানে। হঠাৎ মরিচের গুঁড়োর ডিব্বায় চোখ পড়তেই লতা হেসে ফেলল। পৈশাচিক হাসি। প্রিয়র কাণ্ডে লতার মন জ্বলছে। এবার লতার কাণ্ডে প্রিয়র বুক জ্বলাবে সে। ট্রে ভর্তি চায়ের কাপ নিয়ে হাজির হয় লতা। প্রিয় তখন আবার আরেকটা মেয়ের হাত ধরে তার ভবিষ্যৎ বাণী করছিল। লতা এক কাপ চা নিয়ে প্রিয়র সামনে ধুম করে রাখল। প্রিয় ভবিষ্যৎ বাণী বাদ দিয়ে লাফিয়ে ওঠে। চমকিত গলায় বলল, বাল, একটু আস্তে রাখলে কি হয়? দিলই তো আমার গোনায় ব্যাঘাত।
লতা কাঠ গলায় বলল, আবার পরে ভবিষ্যৎ বাণী করো। আগে চা খেয়ে নাও। প্রিয় কিছু বলল না। লতা সবাইকে চা সার্ভ করল, সাথে নুডলসের বড়া ও পেঁয়াজও। সবাই চা খেয়ে লতার প্রশংসায় পঞ্চমুখ। লতা আলগা হেসে সবাইকে ধন্যবাদ জানায়। প্রিয় তখন মাত্র তার কাপটা হাতে নেয়। লতা সরু চোখে প্রিয়র দিকে তাকিয়ে রয়। খালি একটা চুমুক, ব্যাসম নেই বুক জ্বালাপোড়া। লতা মনে মনে খুব হাসল। প্রিয়র কি হলো কে জানে। সে ঠোঁটের কাছ থেকে চায়ের কাপ ঠেলে রেখে দেয়। লতা অবাক হয়, বলল, কি হলো? চা খাবে না? খাবো, কিন্তু তুই এত কষ্ট করে বানিয়ে আনলি। তুই না খেলে কেমনে খাই বল? সবার মাঝে আনন্দের জোয়ার বয়ে গেল। কেউ কেউ তো বলল, লতা তোমার কিন্তু সেই কপাল। কি ভাগ্য করে এমন বর পেয়েছ বলো, যে নিজের আগে তোমার কথা ভাবে। লতা কথাগুলো শুনল ঠিকই, কিন্তু তার একটুও ভালো লাগল না। সে কেমন করে যেন চেয়ে রইল প্রিয়র দিকে। প্রিয় চায়ের কাপটা লতার দিকে দিয়ে বলে, তুই আগে খা, এরপর বাকিটা আমি খাব। লতা শিউরে উঠে। একগাদা গুঁড়ো মরিচের চা। সে কখনো খাবে না। নেভার। লতা দুর্বিষহ গলায় বলে, না না ভাইয়া, এই সাত সকালে আমি চা খেতে পারি না। একটা মেয়ে তাচ্ছিল্য করে বলল, কেমন তুমি? প্রিয় বলছে আর তুমি বাহানা দেখাচ্ছ? লতার মুখ ভোঁতা হয়ে রইল। প্রিয় উঠে এসে লতার মুখের কাছে চায়ের কাপ ধরে বলল, এক চুমুক খেলে কিচ্ছু হবে না। হা কর, আমি খাইয়ে দেই। লতা দাঁতে জিভে কামড়ায়। খাইছে তারে। সে মুখ দুটো চেপে বন্ধ করে মাথা এদিক ওদিক বাঁকায়। প্রিয় জোর করে, লতাকে সে খাইয়েই ছাড়বে। সবাই লতাকে বলছে মুখ খুলতে, খেতে। কিন্তু লতা নাছোড়বান্দা। সে খাবে না মানে খাবেই না। একটা হই হই পড়ে গেল সবার মাঝে। সাথী আহসান এগিয়ে আসেন। সবাইকে উত্তেজিত দেখে বললেন, কি হলো? হলোটা কি সবার? একটা মেয়ে উঠে বলে, আন্টি দেখুন না। প্রিয় লতাকে চা খাইয়ে দিতে চাচ্ছে, কিন্তু লতা খাচ্ছে না। সাথী আহসান খুক খুক করে কাশলেন। লতাকে উদ্দেশ্য করে বলেন, ঢং না করে খেয়ে নাও। এখানে কোনো সিনেমা চলছে না। সাথী আহসানের মুখ ভার। লতা তাকে এমনিতেই জমের মতো ডরায়। সে দ্রুত চায়ের কাপে চুমুক লাগায়। চোখ কান বুজে, নিঃশ্বাস আটকে। গলায় যেতেই জ্বালাপোড়া শুরু হয় তার। ওহ গড! লতা দৌড়ে তার রুমের দিকে চলে যায়। প্রিয় হেসে সবাইকে উদ্দেশ্য করে বলল, মেবি লজ্জা পাইছে। আসলে ও খুব লাজুক। বাথরুমে গিয়ে মুখ ভর্তি গরম পানিতে গোলানো মরিচের গুঁড়ো ফেলে লতা। জিভ, দাঁত, মাড়ি, গলা, বুক সব জ্বলছে। একেই বুঝি বলে, একজনের জন্যে কুয়া খুদলে সেই কুয়াতে নিজেকেই পড়তে হয়। লতা মুখে আজলা ভর্তি পানি দেয়। আয়নার দিকে তাকিয়ে লাল চোখে বিড়বিড়িয়ে বলে, বদ ছেলে, তোকে আমি দেখে নিব। দুপুরের খাওয়া দাওয়ার পর বাসায় মহিমা আসে। লতার কলেজের বান্ধবী। লতার বিয়ের সময় উপস্থিত থাকতে পারেনি সে। এসেই লতাকে ব্যস্ত গলায় বলল, কই কই, দুলাভাই কই? দেখি দেখি। লতা বিরক্তবোধ করে। নাকমুখ কুচকে একপেশে গলায় বলল, আমি কি আমার কাপড়ের তলে লুকাই রাখছি তারে? যাইয়া খুইজা দেখ কই আছে। মহিমা দুঃখী দুঃখী গলায় বলে, এতদিন পর আসলাম আর তুই এভাবে কথা বলতে পারলি আমার সাথে? ছি! বান্ধবী আর বান্ধবী রইল না।
মহিমার কথা শুনে লতা কোনো উত্তর করল না। বিছানায় হেলান দিয়ে বসে শুধু মুখ ভেঙচাল। প্রিয় ছাদে গিয়েছিল সিগারেট খাওয়ার জন্য। দুপুরের খাবারের পর একটা সিগারেট না খেলে তার পেটের ভাত হজম হয় না। মহিমার আসার কথা শুনে প্রিয় দ্রুত সিগারেট টেনে নিচে আসে। মহিমাকে উদ্দেশ্য করে বলল, হেই ইউ, মাই শালি, তুমিই আমার সেই গুল্লুমুল্লু শালি যে বিয়েতে আসতে পারোনি বলে একগাদা সরি গিফট পাঠিয়েছিল। মহিমা লজ্জা পেয়ে সম্মতিসূচক হাসল। প্রিয় এগিয়ে এসে মহিমার পাশে দাঁড়াল। বলল, আসো না, বসো বসো খাটে। লতা শর্ত। লতাকে সরিয়ে খাটের আরেক কোণে নেয় প্রিয়। তারপর মহিমাকে নিয়ে বসে পাশাপাশি। দুজনে জমজমাট গল্পে মজে ওঠে। লতার গা জ্বালা হচ্ছে। মন চাচ্ছে মহিমার এক একটা চুল টেনে ছিঁড়ে ফেলুক। সে দাঁতে দাঁত চেপে ওদের আড্ডা দেখে যাচ্ছে। এক পর্যায়ে প্রিয় উঠল। কিছু নাস্তা নিয়ে আসবে নিচ থেকে। প্রিয় রুম ত্যাগ করতেই মহিমা লাফিয়ে লতার কাছে যায়। গদগদ গলায় বলে, হায়ে, কি বর রে তোর, কি জোস, কি হ্যান্ডসাম, আল্লাহ গো, আমি তো সেইরাম ক্রাশ খেয়ে ফেললাম রে। লতা কথার উত্তর না দিয়ে মহিমার চুলগুলো টানল খুব জোরে। মহিমা ব্যথায় গুঙিয়ে ওঠে। লতা দাঁত কিরমির করে বলে, লজ্জা করে না আমার জামাইয়ের সাথে এভাবে ঢলে ঢলে কথা বলতে, ওর উপর ক্রাশ খাইতে? নির্লজ্জ বেহায়া মাইয়া, যা আমার বাসা থেইকা বাইর হ। মহিমা হতচকিত। লতা মহিমার বাহুতে ইচ্ছেমতো কিল মারে। মহিমা লাফিয়ে খাট থেকে নেমে দাঁড়ায়। বলল, দোস্ত, কি হইছে তর? আল্লাহ। লতা একটা বালিশ নিয়ে মহিমার দিকে এগিয়ে আসতে আসতে বলে, তোরে বালিশ চাপা দিয়া মাইরা ফেলব। বালের দোস্ত আমি তোর। কেন আমার জামাইয়ের সাথে এত ঘষাঘষি তোর? হ। মহিমা কাঠ হয়ে দাঁড়িয়ে রয়। লতা ওর দিকে কতক্ষণ গরম চোখে তাকিয়ে ধপ করে বিছানায় বসে পড়ে। বালিশ ছুঁড়ে মারে মহিমার দিকে। মহিমা কোমর বাঁকিয়ে সরে যায়। লতা একটা দীর্ঘশ্বাস ফেলে নিচের দিকে তাকিয়ে রয়। মহিমা ধীরে ধীরে এগিয়ে আসে লতার দিকে। টেনে টেনে ভয়ার্ত গলায় বলল, লতা আর ইউ ওকে? লতা ফুপিয়ে কেঁদে ওঠে। মহিমা বনে যায়। দ্রুত লতার পাশে বসে লতার পিঠ, মাথায় হাত বুলাতে থাকে। বলল, কি হইছে? কোনো কিছু নিয়া তুই ডিপ্রেসড আছস? আমারে ক। লতা ফোপাতে ফোপাতে বলতে থাকে, জানি না কি হইছে আমার। তুই তো আমার ব্যাপারে সব জানোস। আমি তো রোহানকে ভালোবাসতাম। বিয়েটা আমার অমতে হয়েছে সেটাও জানোস। কিন্তু এখন যতদিন যাচ্ছে আমি অতি রোহানকে ভুলে প্রিয়র মাঝে ডুবে যাচ্ছি। কেন জানি না, প্রিয়র সাথে কোনো মেয়েকে আমি সহ্যই করতে পারি না। কোনো মেয়ে ওর সাথে কথা বললে বা ও কোনো মেয়েকে বেশি প্রায়োরিটি দিল আমার খুব গা জ্বলে। ভেতরটা জ্বলে। মন চায় পুরো দুনিয়াটায় আগুন লাগিয়ে দেই, জ্বালিয়ে দেই সব। উফ, কি যে হইছে আমার। লতা দুহাতে মাথা চেপে ধরে। মহিমা এবার উচ্চ শব্দে হেসে উঠল। লতা অবাক হয়ে মহিমার দিকে তাকায়। বলল, তুই হাসতাছস আমার ঝামেলার কথা শুনে? এই তোর বন্ধুত্ব? মহিমা কোনো মতে হাসি থামিয়ে বলল, সরি ইয়ার, বাট তুই যে এত বোকা সেটা দেখেই হাসতেছি। লতা রাগ নিয়ে বলল, আমি বোকা? হ্যাঁ, একটু বোকা। কোনো দিক দিয়া আমারে বোকা লাগে তোর? মহিমা স্বাভাবিক হাসি নিয়ে বলল, ভালোবাসার দিক দিয়ে। লতা একটু চমকাল।
দায়সারাভাবে বলল। মানে? মহিমা লতার হাত দুটো গুটিয়ে নিজের হাতের মুঠোয় নেয়। বলতে লাগল, তুই ধীরে ধীরে প্রিয় ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস। আর এই যে জ্বলন হচ্ছে, এটা ভালোবাসার দহন। যখন রোহানের সাথে তোর সম্পর্ক ছিল, তুই রোহান ভাইয়ার সাথে কোনো মেয়েকে দেখতে পারতি? লতা বলে, ওর কাজিন কেউ না। সেটাই। কোনো মেয়েই তার ভালোবাসার মানুষের সাথে কাউকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। একটা মেয়ে যাকে ভালোবাসে, তার থেকে সবসময় বেশি প্রায়োরিটি চায়। সেই প্রায়োরিটিতে যদি অন্য কারো হস্তক্ষেপ পড়ে, তবেই মেয়েদের মধ্যে আগুন জ্বলে ওঠে। যেমনটা তোর মধ্যে হচ্ছে। লতা এক আকাশ ভরা বিস্ময় নিয়ে বলল, আমি প্রিয় ভাইয়াকে ভালোবাসি। সিরিয়াসলি? মানতে পারছি না। মানা না মানা তোর ব্যাপার, কিন্তু এটাই সত্য। লতা কাচুমাচু হয়ে মহিমার দিকে তাকিয়ে বলে, তাহলে এখন? কি এখন? ভালোবাসো যখন বলে দাও। তুই তার স্ত্রী, স্ত্রীর অধিকারটুকু ছিনিয়ে নে। লতা আগ্রহ বোধ করল কথাগুলো শুনে। পরমুহূর্তেই গুমোট মুখে বলল, কিন্তু ভাইয়া তো আমাকে ভালো নাও বাসতে পারে। সেটাই তো তোমাকে জানতে হবে ম্যাডাম। কিন্তু কিভাবে? মহিমা দরজার দিকে একবার তাকায়, তারপর ফিসফিস করে বলে, প্রিয় ভাইয়া একটা পুরুষ। তার ভেতরের পুরুষত্বটাকে উত্তেজিত করতে হবে তোর। বের করে আনতে হবে। তখন তাকে যা জিজ্ঞাসা করবি, সব সত্যি সত্যি বলে দিবে। লতাকে উৎসুক দেখায়। চকচক করা চোখে বলল, আজকে রাতেই প্রমাণ হবে আমাকে ভাইয়া ভালোবাসে কিনা। ভাইয়ার মনের ঘরে আমি আছি কিনা। মহিমা এক চোখ টিপে হেসে বলল, বেস্ট অফ লাক। রিথিয়াদের বাড়ি গিয়েই সারা বাড়ি উকিঝুঁকি মারে হৃদি। রিথিয়া সন্দিহান কণ্ঠে বলল, কাউকে খুঁজছিস? হৃদি থতমত খেল। আমতা আমতা করে বলল, হ্যাঁ আন্টি কইরে? দেখছি না তো। রিথিয়া সরু চোখে হৃদির দিকে তাকায়। হৃদি কেমন বেখাপ্পা একটা হাসি দিল। রিথিয়া বলল, আম্মু বাহিরে আছে। কেন? এমনিই দেখছি না তাই। ও। রিথিয়া তার রুমের দিকে এগিয়ে চলে। পেছনে পেছনে হৃদিও হাঁটে। মনটা তার অস্থির। সে এসেছিল আশ্বিনকে দেখতে। কিন্তু কই সে? সে কি বাসায় নেই? খুক করে কেশে হৃদি রিথিয়ার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল। রিথিয়া ভ্রু যুগল কুচকে হৃদির দিকে ঘুরে তাকায়। হৃদি দায়সারাভাবে হাসে। রিথিয়া বলল, যক্ষা হইছে তর? এমনে কাশচ ক্যা? হৃদি ভোতা মুখে বলে, কাশি হলেই কি যক্ষা হয় মানুষের? না, তবে তুই যেমনে কাশতাছস তাই কইলাম। হৃদি আর উত্তর করল না। রিথিয়ার রুমে গিয়ে বিছানায় বসল। রিথিয়া কম্পিউটারে একটা নতুন প্রজেক্ট বানিয়েছে। সেটাই হৃদিকে দেখাচ্ছিল, আর প্রজেক্টটা সম্পর্কে হৃদিকে বলছিল। হৃদি শুধু হাহু করে যাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে, এসবে তার মন নাই। রিথিয়া কম্পিউটার শাট ডাউন করে ফেলে। হৃদির দিকে সোজাসুজি বসে বলল, তোর কি হইছে রে হৃদি? বল তো। হৃদি তোতলায়। বলে, কি হবে? বাসায় আসার পর থেকেই দেখছি তোর মনোযোগ অন্য কোথাও। হৃদি হাসার চেষ্টা করে বলে, না হোমন কিছু না। তাহলে কেমন কিছু? বল আমাকে। হৃদি চুপ করে রইল। রিথিয়া এসে ওর পাশে বসে নরম গলায় বলে, কোনো প্রবলেম থাকলে বল আমায় দোস্ত। হৃদি নিম্নসুরে বলে, আম ইন লাভ। রিথিয়া চমকায়। চোখগুলো বড় বড় করে বলে, হোয়াট? রেলি? হৃদি হ্যাঁ সূচক মাথা নাড়ে।
রিথিয়া ব্যস্ত কণ্ঠে বলল, কে সে? ও মাই গড, বিশ্বাসই হচ্ছে না। নাম শুনলে আরো বিশ্বাস করতে চাবি না। তবুও বল না, শুনি। হৃদি রিথিয়ার দিকে তাকিয়ে উদাসী গলায় বলে, তোর ভাই। রিথিয়া এত চমকায় যে সে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ে। কতক্ষণ হৃদির দিকে একদৃষ্টিতে চেয়ে বলল, আশ্বিন ভাইয়া? হৃদি ছোট করে বলল, হু। রিথিয়া অবাক, চমকিত, হতচকিত। গলা দিয়ে একটাও আওয়াজ বের হচ্ছে না। হৃদি রিথিয়াকে টেনে তার পাশে বসিয়ে বলে, এত অবাক হস কেন বাল? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? আর তোর ভাই যে হ্যান্ডুম্যান, ইস দেখেই ক্রাশ খাইছি। একদম লাভ ক্রাশ। রিথিয়া বলে, আমি সেজন্য অবাক না যে তুই আমার ভাইয়ের উপর ক্রাশ খাইছিস। আমি এই জন্যে অবাক যে তুই আমার ভাবি হবি। হোয়াও। রিথিয়া খুশিতে বাচ্চাদের মতো করে দুহাতে তালি দেয়। হৃদি রিথিয়াকে খুশিতে জড়িয়ে ধরল। বলল, তুই খুশি হয়েছিস সত্যি? রিথিয়া হৃদির দুগালে হাত রেখে বলে, হুম সত্যি দোস্ত। আমরা এখন সারা জীবন একসাথে থাকতে পারব। উফ কি মজা। হৃদি হাসল। যাক রিথিয়া রাজি, এবার শুধু লাভার বয়ের রাজি হওয়ার পালা। সন্ধে পর্যন্ত অপেক্ষা করেও আশ্বিনের দেখা পেল না হৃদি। রিথিয়াকে দিয়ে কয়েকবার কল করালেও আশ্বিন ফোন ধরেনি। শেষমেশ আশ্বিনকে না দেখেই নিরাশ মুখে বাসার দিকে যাত্রা করে হৃদি। টেকনিক্যাল এর জ্যাম, কঠিন জ্যাম। হৃদি গাড়ির কাচ খুলে মুখ বাহিরে রেখে রোডের পাশের হরেক রকমের দোকানগুলো দেখছিল। বিদেশে এরকম দোকান খুব কমই দেখা যায়। হঠাৎ তার চোখ আটকে যায় একজোড়া কপত কপতির দিকে। ছেলেটা নিঃসন্দেহে আশ্বিন। মেয়েটাকে হৃদি চেনে না। দুজনে কথা বলতে বলতে ফুচকা খাচ্ছে। হৃদির কলিজাটা ছ্যাট করে উঠল মুহূর্তেই। কে এই মেয়ে? আশ্বিনের জিএফ? ভাবতেই হৃদির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। রাত 10টা। বাড়ির সবাই খেয়ে যে যার ঘরে। প্রিয় ছাদে নির্ঘাত সিগারেট টানছে। লতা পারফিউমটা আরেকটু কড়াভাবে শরীরে মাখল। ঘরের বাতাসেও পারফিউমের গন্ধ। লাইটগুলো ডিম করা। আধো আলো, আধো অন্ধকার পরিবেশ। বাতাসে রোমান্টিক গন্ধ। রোমান্সের পরিবেশ। লতা কালো একটা পাতলা শার্ট পরে নেয়। ঠোঁটে গাঢ় লিপস্টিক। চুলগুলো খোলা। অপেক্ষায় থাকে প্রিয়র আগমনের। প্রায় 11টার দিকে প্রিয় রুমে আসে। রুমে ঢুকতেই চমকে যায়। এ কি অবস্থা! রুমে একটাও সাদা লাইট নেই। লাল নীল বাতিতে গাঢ় ভারী পরিবেশ। কতগুলো মোমবাতিও জ্বলছে বিছানার ধারে। জোরে নাক টানলে কড়া পারফিউমের ঘ্রাণ এসে নাকে লাগছে। আচ্ছা, লতাটা কই? প্রিয় পুরো রুম খুঁজতে থাকে। হঠাৎ পর্দার পেছনে থেকে একটা মিহি ডাক ভেসে আসে। প্রিয়। ফিসফিসানি, লম্বা লম্বা টানে ডাক মাখানো। প্রিয়র বুকটা জানি কেমন করল। সেই ঘুরে পেছনে তাকাতেই দুচোখ কপালে উঠে যায়। এত পাতলা শার্টে লতা। শরীরের প্রতিটা ভাঁজ, প্রতিটা খাঁজ স্পষ্ট। লতা ধীর পায়ে এগিয়ে আসে প্রিয়র দিকে। প্রিয় স্থিরচিত্রের ন্যায় দাঁড়িয়ে রয়। বাহিরে চোখমুখ শক্ত তার। অথচ ভেতরটা ভেঙে গুড়ে চুরমার হচ্ছে বারবার। নিজেকে ব্যর্থ সামাল দেওয়ার চেষ্টা। লতা একদম কাছে এসে একটা ঘোর লাগা চোখে প্রিয়র দিকে তাকাল। সেই চাহনি প্রিয়র শরীরের পশম কাটা কাটা করে তোলে। প্রিয়র বুকের গভীর থেকে গভীরে একটা চিনচিনে ব্যথা জেগে ওঠে। কি শ্বাসরুদ্ধকর একটা পরিবেশ। লতা কিছুক্ষণ প্রিয়র দিকে তাকিয়ে থেকে আচমকা তার বুকে ঝাঁপিয়ে পড়ে।
প্রিয় দুহাতে আঁকড়ে ধরে লতাকে সামলায়। লতা কেমন করা একটা গলায় বলল, আমাকে ভালোবাসো প্রিয় ভাইয়া? প্রিয় নিশ্চুপ, নিরুত্তর। লতা উত্তরের অপেক্ষায়, অথচ প্রিয় উত্তর দিচ্ছে না। লতা আবার বলল, বলো না, আমাকে ভালোবাসো? এবারও প্রিয় উত্তর করল না, শুধু শক্ত করে দুহাতে জড়িয়ে রইল লতাকে। লতা হতাশ হয়, প্রিয় বুঝি তাকে ভালোবাসে না। লতা তার হাতের বাঁধন আগলা করে দেয়, প্রিয়কে ঠেলে সরায়। সোজা হয়ে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে বলল, ভালোবাসো না আমায়? এবারও প্রিয় নিশ্চুপ। লতা কতক্ষণ ওভাবেই দাঁড়িয়ে থেকে এক পা পেছনে পেছায়। ভেজা গলায় বলল, ছোটবেলা থেকেই তুমি আমার ক্রাশ ছিলে। একবার বলতেও এসেছিলাম তোমাকে, সেদিন তুমি আমাকে খেপিয়ে দিল। রাগে জিদে আর কখনো তোমাকে নিজের ভালো লাগার কথা না বলার প্রতিজ্ঞা করি। এরপর কিভাবে জানি রোহানের সাথে সম্পর্ক হয়। তবুও তুমি আমার কোথাও না কোথাও ছিলে প্রিয় ভাইয়া। একদমের জন্য তোমাকে একদম ভুলতে পারিনি। নিয়তির খেলায় তোমার সাথে বিয়ে হলো। বিয়ের এতগুলো দিন একই ছাদের নিচে পার করতে করতে কখন যে তোমাকে আবার মনের মাঝে জায়গা করে দিয়েছি বুঝতে পারিনি। তাই জানতে চেয়েছিলাম, আমার মনে যেমন তুমি আছো, তোমার মনেও তেমন আমি আছি কিনা। কিন্তু তোমার চুপ থাকায় উত্তর পেয়ে গেছি। লতা চোখ মুছল, সাময়িক বিরতি নিয়ে আবার বলল, চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো। যেখানে ভালোবাসা নেই সেখানে সংসার হতে পারে না। লতা পেছনে ফিরে বারান্দার দিকে পা এগোয়। প্রিয় লতার এক হাত টেনে ধরে। লতা অবাক হয়, চমকায়। প্রিয়র দিকে ফিরতেই প্রিয় মুচকি হাসল। লতাকে হ্যাচকা টানে নিজের বুকের কাছে নিয়ে আসে। লতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমিও যে তোকে ভালোবাসি চালকুমড়ো। লতা লজ্জা পায়, সারা শরীরে এক অদ্ভুত শিরশিরানি অনুভব করে। কোনো মতে মিয়ে যাওয়া গলায় বলল, আমি চালকুমড়া না। প্রিয় ঠোঁট উল্টে লতার নাকে নাক ঘষে বলল, তুই তো আমার কচুরলতি রে। চলবে।